জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে এই মুহূর্তে কোথায় কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। জাতির বীরদের স্মরণ করতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসের জন্য সৌধের চূড়া থেকে শহীদ বেদি, পায়ে চলার সড়ক সবই ধুয়ে মুছে চকচকে করা হয়েছে। শোভা পাচ্ছে বাহারি রঙের ফুল। সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। শ্রদ্ধা জানাতে আসা দর্শনার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে গোয়েন্দা নজরদারি সহ মোতায়েন থাকবে প্রায় ৩,০০০-এর বেশি পুলিশ সদস্য। প্রথম প্রহরে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানিয়ে শহীদ বেদিতে ফুল দেবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এরপরই সর্বস্তরের জনতার জন্য খুলে দেওয়া হবে সৌধ প্রাঙ্গণ। সেনাবাহিনী, এপিবিএন, র্যাব ও পুলিশের সমন্বয়ে তৈরি করা হয়েছে নিরাপত্তা বলয়। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে ৩ বাহিনীর সশস্ত্র কুচকাওয়াজ সহ পুষ্পস্তবক অর্পণের প্রস্তুতিও সম্পন্ন। বিশৃঙ্খলা সৃষ্টিতে উস্কানিদাতাদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের যারা দেশে আছে তারা নানাভাবে বিশৃঙ্খলার সৃষ্টি করছে। সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ১৬ ডিসেম্বরকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই। ছিনতাই রুখতে ঢাকা শহরে শেষ রাতে পুলিশের টহল বাড়ানো হয়েছে। 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। এদের জন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং আইন শৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্ব তারা এই দায়িত্বটা ভালোভাবে যেন পালন করে। ঢাকা শহরে একটু ছিনতাই বেড়ে গেছে, এই জন্য আমরা পুলিশের ইনস্ট্রাকশন দিয়েছি শেষ সাথে জিনিসটা বেশি হয়, যে সময় এরাও ঘুমায় পড়ে, পুলিশও একটু হয়ে যায়। এই জন্য আমরা শেষ সাথে যেন পেট্রোলিংটা বাড়ায় দেয়। সরকারের যারা বাইরে আছেন এবং এখনো নানাভাবে বিভিন্ন গোষ্ঠীকে উস্কানি দেওয়ার চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ফান্ডিং করছেন এবং মিছিল করার চেষ্টা করছেন। আপনারা দেখেছেন গতকালকেও কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করে যাচ্ছেন। যাদের ব্যাপারে, যাদের নামে মামলা আছে, সুস্পষ্ট অভিযোগ আছে, তাদেরকে গ্রেফতার করা হবে। সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন, সচিব থেকে পিয়ন পর্যন্ত সবাই এই ভাতা পাবেন, তবে এর জন্য একটা স্ল্যাব করা হবে বলে জানান তিনি। মহার্ঘ ভাতার হার নির্ধারণে প্রধান উপদেষ্টার মুখ্য সচিবকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সুপারিশের ভিত্তিতে এই হার নির্ধারণ করা হবে বলে জানান তিনি। এছাড়া পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবেন, তবে এই ভাতা পরিমাণে নিচের শ্রেণীর চাকুরিজীবী বেশি পাবেন বলে জানান তিনি। সচিব বলেন, পদবঞ্চিতদের নিয়ে বঞ্চিত নিরসনে কমিটির দেয়া প্রতিবেদনের আলোকে সরকার যখন নির্দেশ দেবে এটি বাস্তবায়ন করা হবে। ৭৬৪ জনকে পদমর্যাদা ও আর্থিক ক্ষতিপূরণ পুষিয়ে দেওয়ার সুপারিশ করেছে বঞ্চিত কমিটি। আমরা আরেকটা আমাদের মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায়, সেই ব্যাপারে সরকার একমত। যে চেষ্টা থাকবে শর্টেস্ট পসিবল টাইমে সরকারকে সাজেশন দেওয়া, সরকার সাজেশন দিলে ইমপ্লিমেন্ট করবে এবং এটা যত তাড়াতাড়ি যায় তত মঙ্গল। মহান বিজয় দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভায় ভার্চুয়ালি কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। গত ১.৫ দশকে বাংলাদেশের স্বাধীনতা, সম্মান, বিজয়ের গৌরব ও অর্জনকে আবারও প্রায় বিকিয়ে দিয়েছিল। তবে ছাত্র জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট তাবেদার মাফিয়া চক্রের প্রধানের পালিয়ে যাবার ভেতর দিয়ে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা পেয়েছে। এ কারণেই প্রায় আমি বলে থাকি, ১৯৭১ সাল ছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের, আর ১৯২৪ সাল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে এবারের বিজয় দিবস অবশ্যই অনেক বেশি আনন্দের, গৌরবের এবং অনেক বেশি অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ। আমি বিশ্বাস করি আগামী বছরগুলোতে স্বাধীনতা কিংবা বিজয় দিবস শুধুমাত্র আনন্দ উদযাপনের মধ্যেই
সীমাবদ্ধ থাকবে না বা রাখা যাবে না। বরং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই, আগামীর বাংলাদেশে প্রতিটি স্বাধীনতা এবং বিজয় দিবস হয়ে উঠবে জনগণের প্রতি রাষ্ট্র ও সরকারের দায় কিংবা প্রতিশ্রুতি পূরণের একটি অর্থবহ দিন। প্রিয় উপস্থিতিবৃন্দ, 1975 সালের নভেম্বরের পূর্ব পরিস্থিতি কিংবা মাফিয়া শাসনের গত 1.5 দশক উভয় সময় শাসনকাল পর্যালোচনা করলে কিন্তু একটি বিশেষ লক্ষণীয় দিক ফুটে ওঠে। কি সেটি? উভয় সময়ই আমরা দেখেছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রায় বিপন্ন হয়ে পড়েছিল। জনগণ দেখেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন করে দেওয়ার ষড়যন্ত্র বাস্তবায়নের অংশ হিসাবে সুকৌশলে নাগরিকদের সকল গণতান্ত্রিক রাজনৈতিক অধিকারকে কেড়ে নেওয়া হয়েছিল। হরণ করা হয়েছিল জনগণের ভোট প্রয়োগের অধিকার। জনপ্রতিনিধি নির্বাচনী ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়া হয়েছিল। সুতরাং এটি স্পষ্ট, জনগণের গণতান্ত্রিক অধিকার, জনগণের ভোট প্রয়োগের অধিকার বহাল এবং কার্যকর থাকা না থাকার সঙ্গে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত থাকা না থাকার একটি গভীর সংযোগ কিংবা সম্পর্ক রয়েছে। অর্থাৎ রাষ্ট্রের নাগরিকদেরকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়া গেলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এমনকি রাষ্ট্রের আভ্যন্তরীণ শৃঙ্খলাও দুর্বল এবং বিপর্যস্ত হয়ে পড়ে। রাষ্ট্র এবং জনগণকে স্বনির্ভর এবং শক্তিশালী করতে হলে রাষ্ট্র ও রাজনীতির প্রতিটি ক্ষেত্রে গণতন্ত্রের লালন, বিকাশ এবং চর্চা অত্যন্ত জরুরি। আমরা মনে করি রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক রাজনীতি চর্চার অন্যতম প্রাতিষ্ঠানিক কেন্দ্রবিন্দু হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত জবাবদিহিতাদের দ্বারা, জনপ্রতিনিধিদের দ্বারা গঠিত জাতীয় সংসদ। জবাবদিহিমূলক সরকার ও সংসদ যথাযথভাবে কার্যকর থাকলে জনগণের রাজনৈতিক ক্ষমতাও নিশ্চিত থাকে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের মনে রাখা দরকার, জনগণ শক্তিশালী না থাকলে জাতীয় ঐক্য শক্তিশালী হয় না। রাষ্ট্র ও রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সংস্কারের বিকল্প নেই। তবে একই সঙ্গে এটিও মনে রাখা জরুরি, কেউ স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হতে চাইলে তার কাছে সংবিধান কিংবা প্রবিধান বাধা হয়ে দাঁড়াতে পারে না বা দাঁড়ায় না। বরং রাষ্ট্রের প্রচলিত বিধিবিধানকে উপেক্ষা করেই কোনো একজন শাসক স্বৈরাচার কিংবা ফ্যাসিস্ট হয়ে ওঠে। সুতরাং রাষ্ট্র এবং সরকারকে স্বৈরাচার বা ফ্যাসিবাদ থেকে সুরক্ষিত রাখতে চাইলে সুসংবদ্ধ বিধিবিধানের চেয়েও রাষ্ট্র রাজনীতির প্রতিদিনের কার্যক্রমে, নাগরিক জীবনের প্রতিদিনের চালচিত্রে গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির চর্চা অত্যন্ত বেশি জরুরি। প্রতিদিনের কার্যক্রমে গণতান্ত্রিক চর্চার মাধ্যমেই রাষ্ট্র সমাজ থেকে ফ্যাসিবাদের উপাদান দূরীভূত করা সম্ভব, দূরীভূত হয়ে থাকে। প্রিয় দেশবাসী, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি করতে চাইছে? রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময় প্রয়োজন, সেটি জানার অধিকার জনগণের রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে আসা বাংলাদেশের জন্য সৌভাগ্যের বলে মন্তব্য করেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তা। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর ইউনূস ও পূর্ব তিমুরের প্রেসিডেন্ট রামোস হোর্তার যৌথ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। এ সময় পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। যৌথ ব্রিফিংয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার হওয়ার আশা ব্যক্ত করেন রামোস হোর্তা। এ সময় বাংলাদেশ থেকে পণ্য আমদানি করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট। দেশটিতে পণ্য রপ্তানির বিষয়ে সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও।
request you all to join the joint press appearance. Thank you. Today, to visit a new Bangladesh that is going through remarkable transition and transformation, led by one of the most recognizable face in the world, recognizable name, led by one of the most respected, esteemed leader in the world. And we signed some agreements, but beyond the agreements, we also make sure that our relationship on trade, on investments continue and expand. And His Excellency has invited all our investors in Bangladesh to come and invest in East Timor. And we'll be very happy to encourage to build the relationship which started with the birth of East Timor. এর আগে সকাল 10:30টার দিকে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে 4 দিনের সফরে ঢাকায় পৌঁছান পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রাত 10:30টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি। সাত বছর পর রাজনৈতিক কর্মসূচিতে সশরীরে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী 21 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দলের আয়োজনে ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশে উপস্থিত হবেন তিনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে যোগ দেবেন বেগম জিয়া। সবশেষ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে 2017 সালের 12 নভেম্বর সমাবেশে ভাষণ দিয়েছিলেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন মামলা থেকে খালাস পাওয়ার পর ধীরে ধীরে নানা রাজনৈতিক আয়োজনে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন। গত 21 নভেম্বর সেনাকুঞ্জের আয়োজনে সশরীরে উপস্থিত ছিলেন তিনি। অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে রাজনৈতিক দলগুলো কর্মসূচি ঘোষণা করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, রাজনৈতিক দলগুলোকে হেয় করলে জনপ্রিয়তা কমবে সরকারের। অন্তর্বর্তীকালীন সরকার বিপ্লবের মধ্যে দিয়ে তৈরি করা, কিন্তু মানুষের প্রত্যাশাগুলো তো পূরণ করতে হবে এই সরকারকে, এবং সেই প্রত্যাশা পূরণে যদি ঘাটতি থাকে তাহলে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলো জনগণের স্বার্থের কথা চিন্তা করে কথা বলবে, কর্মসূচি গ্রহণ করবে। নির্বাচন রোডম্যাপের দায়িত্ব সংস্কার কমিশনের নয়। কবে নির্বাচন হবে তার সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন ও সরকার। সিলেটে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে মতবিনিময় সভা শেষে এমন মন্তব্য করেন নির্বাচন সংস্কার কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ আব্দুল আলিম। তবে নির্বাচনকে প্রাতিষ্ঠানিক রূপে দাঁড় করানোর জন্য সংস্কার কমিশন কাজ করছে বলেও জানান তিনি। সংস্কার কমিশনের এই সদস্য বলেন, নির্বাচন সংস্কার আলোচনায় মূলত অতীতের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, ভোটার হিসাবে প্রবাসীদের অংশগ্রহণ সহ জনগণের আস্থা ফিরিয়ে আনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আব্দুল আলিম বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সকল প্রতিবন্ধকতা রয়েছে তা চিহ্নিত করার চেষ্টা চলছে। একটা পরামর্শ ছিল যে কেয়ারটেকার সরকার থাকলে নির্বাচন অবাধ সুষ্ঠু হয়, যেটা বাংলাদেশের অতীতে অনেকগুলো নির্বাচনকে দেখা গেছে। তারপরে সিলেটে আপনি জানেন যে সিলেটে অনেক প্রবাসী ভোটার আছেন, তাদেরকে কীভাবে এই ভোটের আওতায় আনা যায়, কীভাবে তারা ভোট দিতে পারবেন সেটা নিশ্চিত করার কথা বলেছেন। তারপরে তারা রাজনৈতিক কালচার পরিবর্তনের কথা বলেছেন, যে 53 বছরে আমাদের দেশে যে রাজনৈতিক কালচার আছে যেটা এখন পর্যন্ত সেই আগের অবস্থায় আছে, এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিটটি মাথায় নিয়ে যাতে করে রাজনৈতিক কালচার একটা পরিবর্তন হয় সেই পরামর্শ দিয়েছেন। রাতারাতি কোনো পরিবর্তন সম্ভব নয়, তবে সময় দিলে ইতিবাচক পরিবর্তন আসবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। নীলফামারী জেলা সার্কিট হাউসে মতবিনিময়ে তিনি এই কথা বলেন।
খাদ্য উপদেষ্টা জানান 2024-25 মৌসুমে ধান চাল সংগ্রহের জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা জানুয়ারি মাসের মধ্যে অর্জিত হবে। এবছর যে মূল্য নির্ধারণ করা হয়েছে তা যৌক্তিক বলেও মন্তব্য করেন তিনি। আলী ইমাম জানান, বিগত সরকারের আমলে যেসব আমলা দুর্নীতির সাথে জড়িত ছিলেন তাদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে। ধান চাল সংগ্রহের জন্য এখানে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেটা ইনশাল্লাহ অর্জিত হবে এবং সে অর্জন কেউ ছাড়িয়ে যাবে। মার্কেটে কিন্তু আমরা সরকার নির্ধারিত মূল্যে খাদ্য কিন্তু আমরা পাচ্ছি আমরা আশা করছি আমরা যেটুকু টার্গেট আছে সেটা আমরা পাবো। এবং এটাকে এখন পর্যন্ত কিন্তু যত ধরনের খাদ্য ইয়াতে আছে ধান চালের মূল্য যাতে সহনশীল পর্যায়ে থাকে সরকার সকল ব্যবস্থা নিয়ে যাবে। এর ব্যাপারে কোনো রকম করবে না, সহনশীল পর্যায়ে রাখার জন্য। শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকায় ক্রিকেটার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আন্তর্জাতিক বিজনেস ফোরাম IBF এর বার্ষিক সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ধারণার চেয়েও বেশি দুর্নীতি হয়েছে অর্থনীতির সব সূচকে, যা ঠিক করতে স্বল্প ও মধ্যমেয়াদী জোরালো পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই সাথে রূপপুর সহ মেগা প্রকল্প বন্ধের চিন্তা নেই বলেও জানান অর্থ উপদেষ্টা। বক্তারা বলেন, নানা অনিয়ম দুর্নীতির কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে অর্থনীতি। ট্যাক্সেশন মানে কি? কর অব্যাহতি, হাফ করে দেওয়া, এইগুলো আর চুরি আসতো ট্যাক্সে, একটু রিডিউস দেয়। এইটা হয়তো ব্যবসায়ীরা আপনার কিছু ইসে লাগবে। আমি কয়েকদিন আগে বলেছি 40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যান্টকে আমরা রিয়ার করছি, বাট দেয়ার ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যান্টই থাকবে? কর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। 16টি ব্যাংক আর 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর 50,500 কোটির দায় দেনা আছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 জানুয়ারি দিন ধার্য করেছেন উচ্চ আদালত। বাংলাদেশ ব্যাংকের পক্ষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে জানানো হয়েছে 30 নভেম্বর পর্যন্ত বেক্সিমকোর 16টা ব্যাংক ও 7টা ফিন্যান্স কোম্পানির কাছে 50,500 কোটি দায় দেনা আছে। বেক্সিমকোর 188টি কোম্পানির মধ্যে 78 কোম্পানির ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। যে সমস্ত ব্যাংকে এই সব ঋণ পরিশোধ করেনি, বেক্সিমকো তার তালিকাও দাখিল করা হয়েছে। এর আগে 12 নভেম্বর বেক্সিমকো গ্রুপের কোম্পানিগুলো ব্যবস্থাপনায় রিসিভার নিয়োগ করতে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তার মধ্যে শুধু বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষেত্রে তা স্থগিত করেছিলেন আপিল বিভাগ। যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আবুল হাসান জুলাই গণহত্যা মামলার আসামি। জিজ্ঞাসাবাদের জন্য যাত্রাবাড়ী থানার সাবেক ওসিকে কাশিমপুর কারাগার থেকে ধানমন্ডিতে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগে 12 ডিসেম্বর প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল ওসি আবুল হাসানকে তদন্ত সংস্থার হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেন। গত 20 জুলাই ছাত্র জনতার আন্দোলনের সময় যাত্রাবাড়ির কাজলায় কলেজ ছাত্র ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় ওসি আবুল হাসানকে গ্রেফতার দেখানো হয়। বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে না বলে হাইকোর্টকে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিডিআর বিদ্রোহে হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা বিচারাধীন থাকায় আপাতত তদন্ত কমিটি করার প্রয়োজন মনে করে না মন্ত্রণালয়। রোববার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চকে এই তথ্য লিখিত জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তদন্ত কমিটি চেয়ে করা রিটটি খারিজ করে দেওয়া হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এই ঘটনায় হত্যা মামলায় 850 জনের 2013 সালের 5 নভেম্বর বিচার করা হয়। রায়ে 152 জনের ফাঁসি, 160 জনের যাবজ্জীবন ও 256 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়, আর খালাস পান 278 জন। 2017 সালের 27 নভেম্বর হাইকোর্টে 139 আসামির মৃত্যুদণ্ড বহাল রেখে যাবজ্জীবন সাজা দেয়া হয় 185 জনকে। আরও 228 জনকে দেয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা।
খালাস পান 283 জন। গেল সেপ্টেম্বরে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। আমার যে রিপ্রেজেন্টেশনটা ছিল সেটা অ্যাপ্লিকেশনটা নিষ্পত্তি করেছেন এই মর্মে যে বিডিআর হত্যাকাণ্ডের 2টি ক্রিমিনাল মামলা চলমান এবং সেটা মহামান্য সুপ্রিম কোর্টে চলমান অবস্থায় আছে। সেই কারণে তারা এই মুহূর্তে কোনো তদন্ত কমিটি গঠন করতে পারবেন না মর্মে একটি চিঠি ইস্যু করেছে, যেটা সরাসরি স্বরাষ্ট্র উপদেষ্টার যে কথা সেই কথার সাথে সাংঘর্ষিক বলে আমি মনে করি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে হাইকোর্টের বিচারপতিদের বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলী ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্ট প্রশাসনের নিজস্ব ওয়েবসাইটে এই তথ্য সাজানো হয়েছে। নিয়মানুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন। গত 16 অক্টোবর দুর্নীতির অভিযোগ ওঠায় 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচার কাজ পরিচালনার দায়িত্ব বিরত রাখা হয়। এদিকে 19 নভেম্বর হাইকোর্টের 3 বিচারপতি সালমা মাসুদ চৌধুরী, কাজী রেজাউল হক ও বিচারপতি জহিরুল ইসলাম স্বেচ্ছায় অবসরে যান। তাদের দুর্নীতির অভিযোগে বিচারিক কাজ থেকে বিরত রাখা হয়েছিল। বাংলাদেশে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টে রিটের শুনানি জানুয়ারিতে অ্যাটর্নি জেনারেলের উপস্থিতিতে হবে বলে জানিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিটের বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করা হলে এই আদেশ দেয়া হয়। রিটে তথ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, বিটিআরসি সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006-এর 29 ধারা মোতাবেক ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে নির্দেশনা চাওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আমাদের দেশে যে চ্যানেলগুলো, ভারতীয় চ্যানেলগুলো চলে, কিসের মাধ্যমে চলে? আমরা দেখলাম যে এখানে আমাদের কোনো চ্যানেল ভারতে চলে না, কিন্তু আমাদের এখানে চ্যানেলগুলো চলে ফ্রি টু এয়ার চ্যানেল। অর্থাৎ আমাদের 2টা চ্যানেল আছে, একটা পেয়ার চ্যানেল, একটা ফ্রি টু এয়ার চ্যানেল। ফ্রি টু এয়ার চ্যানেল আনতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগবে। এটা 7 ধারা বলা আছে আমাদের কেবল টেলিভিশন আইনের, সেখানে নাই। তো আমি বলছি সেখানে আমরা যেখানে আসে না আছে, আমরা বলেছি যে এইগুলো আমাদের অবৈধ এবং বিশেষ করে আমাদের কতগুলো 10 ধারা 9 ধারা এগুলো লঙ্ঘনীয় হচ্ছে, তার বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং সমাজে একটা যে বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করে এখানে পাঠায়, এগুলো সঠিক না। শিববাড়ি ঢাকা গাজীপুর বিআরটি লেনের শুরু হয়েছে বিআরটিসি এসি বাস চলাচল। সকালে এই প্রকল্পের উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। প্রাথমিকভাবে এই রুটে 10টি বাস চলাচল করবে। সংশ্লিষ্টরা বলছেন, শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া 70 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে 140 টাকা। যাত্রী ও চাহিদা ও স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হলে বিষয়টি বিবেচনায় নিতে পারে বাসের সংখ্যা বাড়ানো হবে। এটার সার্ভিসটাকে চালু রাখার জন্য আরো বাস বেশি প্রয়োজন, কারণ 1-2টা বাস মাত্র রয়েছে। প্রপার টাইম ম্যানেজমেন্ট যেটা সবাই বললো, তারপরে হলো বাস সংখ্যা বাড়ানো, এটা যদি করতে পারে তখন মানুষের আস্থা বাড়বে। শুধু বিআরটি এর স্পেসিফিক লাইন থাকা ভালো, যেহেতু এটা আগে থেকে ঘোষণা ছিল আর কি। এখানে স্পেসিফিক লাইন থাকলে এটা আমাদের জন্য বেশি সুবিধাজনক হয়। আপাতত শুধুমাত্র বিআরটিসি বাস এবং ছোট যানবাহন, প্রাইভেট কার ইত্যাদি ওই লেনে ব্যবহার করা যাবে। তো আশা করি যে এই সবার আমাদের এই যে অসম্পূর্ণ যে আয়োজন, এই বিআরটি এটা হয়নি, এটা বিআরটি লেনকে আমরা ব্যবহার করতেছি বিআরটিসি বাস চালু করার জন্য। তো আমরা আশা করি যে অদূর ভবিষ্যতে আমরা পূর্ণাঙ্গ বিআরটি চালু করতে পারব। বিসিএস পরীক্ষার আবেদনে চিকিৎসকদের সর্বোচ্চ বয়সসীমা 32 থেকে 34 বছর করার দাবিতে শাহবাগে সমাবেশ করেছে সচেতন চিকিৎসক মহল। একই সাথে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি জানান তারা। নতুন প্রজ্ঞাপনে 47তম বিসিএসে আবেদনকারীদের বয়সসীমা 21 থেকে 32 বছর করা হয়, যেখানে সাধারণ বিসিএসে আগে সর্বোচ্চ বয়সসীমা ছিল 30 বছর আর চিকিৎসকদের ছিল 32 বছর। তাদের দাবি, যেখানে অন্যান্য বিসিএস আবেদনকারীদের স্নাতক শেষ হতে সময় লাগে 4 বছর, সেখানে তাদের লেগে যায় 6 থেকে 7 বছর। তাই যৌক্তিকভাবে চিকিৎসকদের আবেদনের সর্বোচ্চ বয়সসীমা আরও 2 বছর বাড়ানো হোক।
একই সমাবেশে পোস্ট গ্র্যাজুয়েশনে প্রাইভেট চিকিৎসকদের ভাতা 25,000 থেকে বাড়িয়ে নবম গ্রেডের বেতনের সমপরিমাণ কিংবা ন্যূনতম 50,000 টাকা করার দাবি করেন চিকিৎসকরা। যদি সেবা দিতে হয় এবং রোগীদের স্বাস্থ্য সেবা সম্পূর্ণ নিশ্চিত করতে হয়, ট্রেনি এবং রেসিডেন্টদের ভাতা বৃদ্ধির বিষয়টা অতি সত্বর বিবেচনায় আনতে হবে। আমরা চাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে, আমরা আর কখনো রাজপথে আসতে চাই না যে আমাদের ক্যাডারদের জন্য বয়সসীমা 34 বছর করতে হবে। চিকিৎসকদের সাথে এই বৈষম্য যদি দূর করা না হয়, আমাদের প্রান্তিক স্বাস্থ্যসেবা কোনোভাবেই উন্নত হবে না। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের শিশু পার্কগুলো 16 ডিসেম্বর সকাল সন্ধ্যা শিশুদের জন্য বিনা টিকিটে প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মাহে আলম রাজধানীর 6টি পার্কের কর্তৃপক্ষকে চিঠি দিয়ে নির্দেশনা দেন। মহান বিজয় দিবস উপলক্ষে ডিএনসিসি এলাকার আওতাধীন 6টি পার্ক 16 ডিসেম্বর সকাল সন্ধ্যা বিনা টিকিটে শিশুদের প্রদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। কুমিল্লার 14 গ্রামে হানিফ বাসের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে 3 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 7 জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে আসা হানিফ পরিবহনের একটি বাস কুমিল্লার 14 গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় দুমড়ে মুচড়ে যায় বাসের সামনের অংশ। ঘটনাস্থলে মারা যান বাসের হেলপার, সুপারভাইজার ও এক যাত্রী। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় গুরুতর আহত 7 জনকে ভর্তি করা হয় 14 গ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় নিহতদের সংখ্যা বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দিক থেকে আসা মাত্র দেখতেছি এখানে একটা গাছ ছিল, গাড়ি ওভারটেক ছিল না, বাস বা চাক্কা বাস্ট হয়েছে বলতে পারতেছি না। ফট করে গাড়িটা ফলট খাওয়ার পরে এখান থেকে মানুষজন আসছে, আসার পরে সবারে উদ্ধার করছে। উদ্ধার করার পরে ফায়ার সার্ভিসের লোকও আসছে। বাড়িতেই ছিলাম, দোকানেও যাই নাই, তো এর মধ্যেই হঠাৎ করে আমার যেটু ফোন দিয়ে বলতেছে তোর আবার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। ব্রাহ্মণবাড়িয়ার একটি মামলায় আসামি হিসাবে আলোচিত ইসলামী বক্তা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরিকে গ্রেপ্তার করতে গিয়ে সমর্থকদের হামলায় আহত হয়েছেন 6 পুলিশ সদস্য। শনিবার রাত 10টার দিকে বিজয়নগর উপজেলার নাজিরাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন বিজয়নগর থানার এসআই ফারুক, এসআই প্রদীপ দাস, কনস্টেবল ইউনুস মিয়া, নিজামুদ্দিন, মহসিন কবির ও মোহাম্মদ শওকত। হামলাকারীরা পুলিশের 3টি যানবাহন ভাঙচুর করে। হামলার ঘটনায় তাহেরির 6 সমর্থককে আটক করেছে পুলিশ। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আখাউড়া থানায় তাহেরির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গেল শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াসউদ্দিন আত-তাহেরির একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরির সমর্থকরা হামলায় এক পুলিশ সদস্য আহত হন। পরে তাহেরি সহ 15 জনের নাম উল্লেখ করে পুলিশ আখাউড়া থানায় মামলা করে। শীতের তীব্রতায় বরিশালে বেড়েছে শীতবস্ত্র বিক্রি। ফুটপাত থেকে বিপণী বিতান সবখানেই ক্রেতাদের ভিড়। আরও সিটি কর্পোরেশনের এলাকা থেকে যুক্ত হচ্ছেন এ বিষয়ে জানাতে অমিত হাসান। অমিত, শীতবস্ত্রের বেচা কেনা কেমন চলছে? দাম নিয়েই বা ক্রেতারা কি বলছেন? হাসিব, বরিশালে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে এই যে শীতবস্ত্রের যে দোকানগুলো সেগুলোতে কিন্তু ভিড় ক্রমে বাড়ছে এবং এই মুহূর্তে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যদি আপনাদেরকে সেই চিত্র দেখায় যে বিকেলের পর থেকে এখানের যে ফুটপাতের দোকানগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বেচা বিক্রি বেড়েছে এবং ভিড়ও কিছুটা লক্ষ্য করা যাচ্ছে। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন যে দোকানের তুলনায় এখানে কিছুটা সস্তা দামে আসলে পণ্য কিনতে পেরে তাদের সন্তোষ প্রকাশ করেছেন। একই সাথে এখানে তারা দেখে শুনে বেছে তাদের শিশু কিংবা পরিবারের অন্যান্য সদস্যদের জন্য কিনতে পেরেও খুশি প্রকাশ করেছেন তারা। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে গত বছরের তুলনায় এবছর জিনিসপত্রের দাম কিছুটা বেড়েছে।
প্রতিটি গাইড গত বছর 8 থেকে 9,000 টাকায় কিনলেও এবার কিন্তু সেটি 12-14,000 টাকায় কিনতে হচ্ছে, যে কারণে কিছুটা সমস্যায় পড়তে হচ্ছে। এবং এখানের আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানে প্রায় 30 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত কিন্তু পণ্য পাওয়া যাচ্ছে, এবং শুধুমাত্র নিম্নবিত্তরাই নয়, মধ্যবিত্ত যারা রয়েছেন তারাও কিন্তু এখানে আসছেন এবং কেনাকাটা করছেন। আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি, তারা বলছেন যে বিকেলের পর থেকেই আসলে ঠান্ডা বাড়ার কারণে তারা আগেভাগেই জিনিসপত্র কিনে নিচ্ছেন, যার কারণে এখানে ভিড় করছেন। এছাড়া অন্যান্য যে বিপণী বিতানগুলো রয়েছে বরিশালের, সেগুলোতেও কিন্তু শীত পোশাক বেচা বিক্রির কিছুটা লক্ষ্য করা গেছে, এবং তারা বলছেন যে ফুটপাতের এই দোকানগুলো থেকেই তারা সাশ্রয়ী মূল্যে কিনতে পারেন বলে এখানে আসলে ভিড়টা বেশি হয়। এবং শুধুমাত্র এই সিটি কর্পোরেশন এলাকা নয়, বরিশালের যে নতুল্লাবাদ রয়েছে, রূপাতলী রয়েছে, লঞ্চঘাট, সদর রোড, বিভিন্ন জায়গায় ভ্যানে কিংবা ফুটপাতে চাদর বিছিয়েই কিন্তু এই পোশাকগুলো বিক্রি হচ্ছে। এবং বরিশাল এলাকার যে কাঠপট্টি রোড আছে সেখানেও কিন্তু এই ফুটপাতে যে বেচা বিক্রি সেটি আমরা লক্ষ্য করেছি। এবং আরেকটু জানিয়ে রাখি যে বিকেল থেকেই কিন্তু এই ভিড়টি আসলে বাড়তে থাকে এবং শীতের তীব্রতাটাও বিকেল থেকেই আসলে বাড়তে থাকে, যার কারণে এখানে বেচা কেনাটা আসলে বিকেলের পর থেকে বেশি জমজমাট হয়ে যায়। এবং শুধু এখানে শিশুদের কাপড় চোপড় নয়, বড়দের জ্যাকেট, সোয়েটার, মাফলার থেকে শুরু করে জুতা সব কিছুই কিন্তু এখানে আসলে কম দামে বিক্রি করা হয়, এবং 30 টাকা থেকে শুরু করে 300 টাকার মধ্যেই তারা শীতের কাপড় চোপড় কিনতে পেরে খুশি এখানকার ক্রেতারা। এবং ব্যবসায়ীরা বলছেন শীত আরও বাড়লে সেক্ষেত্রে কেনাকাটা আরও বাড়বে, বেচা বিক্রিও বাড়বে, সেক্ষেত্রে তারা বেচা কেনাও বেশি করতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো বরিশালের সিটি কর্পোরেশন এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ হাসিল। 5 ঘন্টার ব্যবধানে সিরীয় সেনাদের ঘাঁটি লক্ষ্য করে 61টি মিসাইল ছুড়েছে ইসরায়েল। এছাড়া স্থানীয় সময় শনিবার সন্ধ্যার পর কুনিত্রা প্রদেশে ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানি সরবরাহ ব্যবস্থা, সড়ক ধসে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল। দক্ষিণ পূর্ব সিরিয়ায় দফায় দফায় সংঘাতে জড়াচ্ছে তুরস্ক সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি ও কুর্দিশ সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস। সিরিয়া জুড়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা ও অবৈধ ভূমি দখলের নিন্দা জানালেও আসাদ বিদ্রোহীদের প্রধান আহমেদ আল শারা বলেছেন সিরিয়ারা নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না। এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন জানিয়েছেন সিরিয়ার বিদ্রোহী সংগঠন তাহরির আল শামসের সাথে সরাসরি যোগাযোগ শুরু করেছে ওয়াশিংটন। মানহানি মামলায় যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে $1,50,00,000 ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে দেশটির জনপ্রিয় টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজ। শনিবার মার্কিন গণমাধ্যমে প্রকাশিত আদালতের একটি নথি থেকে জানা গেছে, বিখ্যাত লেখিকা জিন ক্যারলের সাথে ট্রাম্পের যে মামলা চলছিল সে বিষয়ে গেল 10 মার্চ এবিসি নিউজের এক অনুষ্ঠানে আপত্তিকর মন্তব্য করেন উপস্থাপক জর্জ স্টেফেনোলাপ্রিল। আকার ইঙ্গিতে ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন তিনি। মার্চের 19 তারিখ ফ্লোরিডার ডিস্ট্রিক্ট আদালতে এই উপস্থাপকের বিরুদ্ধে বিকৃত সত্য উপস্থাপন ও কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগ এনে মামলা করেন ট্রাম্পের আইনজীবীরা। তবে ক্ষতিপূরণ দেওয়ার শর্তে মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হয়েছে উভয় পক্ষ। এছাড়া ট্রাম্পের বিরুদ্ধে কুৎসা রটনার ঘটনায় এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করেছে এবিসি নিউজ এবং উপস্থাপক জর্জ স্টেফেনোলাপ্রিলস। ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের মায়োট উপকূলে সাইক্লোন চিদোর তাণ্ডবে অন্তত 14 জনের প্রাণহানি হয়েছে। ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন এই দ্বীপপুঞ্জে মূলত ভারতীয় বংশোদ্ভূত ফরাসি নাগরিকদের বসবাস। এখানকার বাসিন্দারা জানান, গেল 100 বছরে এমন ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় দেখেননি তারা। প্রচণ্ড ঝড়ে পামান্দোজি বিমানবন্দর ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে মায়োট উপকূলের 3 লাখের বেশি বাসিন্দাকে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। 70টিরও বেশি স্কুল ও জিমকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর করেছে কর্তৃপক্ষ। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ফ্রান্সের সদ্য দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরু স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় প্যারিসে একটি সংকটকালীন বৈঠক করছেন বলে জানিয়েছে তার কার্যালয়। উইন্ডিজের মাঠে খেলা হওয়ায় টি-20 সিরিজটা কঠিন হবে বলে মনে করছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াই করতে সেরা দলটাই খেলাতে চায় টিম ম্যানেজমেন্ট। টি-20 ম্যাচগুলো আমাদের জন্য সবসময় কঠিনই হয়, আর যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের হোম ক্রাউড,
হোম গ্রাউন্ডে খেলা হবে, সো একটু ডিফিকাল্টি আমাদের ভিতর হবেই, বাট আমরা চেষ্টা করব যে এখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় এবং আমাদের টিম কমিউনিকেশন চিন্তাভাবনা করে তারপর এই জিনিসটা আগাবো। বেস্ট যে টিমটা হবে বাংলাদেশ টিমের জন্য সেটাই আমরা করব। ভারত অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট প্রসঙ্গ। ব্রিসবেনের গ্যাবায় দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ 7 উইকেটে 405 রান। অজিদের হয়ে শতক হাঁকিয়েছেন স্মিথ ও ট্র্যাভিস হেড। আগের দিনে অপরাজিত থাকা দুই ওপেনার বড় জুটি করতে পারেননি। দলীয় 31 রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। 21 রান করে সাজঘরে ফেরেন ওসমান খাজা। তার কিছুক্ষণ পরই বিদায় নেন আরেক ওপেনার ম্যাকুয়ানি। তার ব্যক্তিগত সংগ্রহ 9 রান। ওয়ান ডাউনে নামা লাবুশেন স্কোর বড় করতে ব্যর্থ হয়েছেন। তবে স্টিভ স্মিথ আর ট্রাভিস হেড মিলে অস্ট্রেলিয়ার রানের চাকা সচল রেখেছেন। দুজনই সেঞ্চুরি হাঁকিয়েছেন। স্মিথ 190 বলে 101 রান করে আউট হয়েছেন, আর ওয়ানডে স্টাইলে খেলা হেড 160 বলে খেলেছেন 152 রানের ইনিংস। তাদের পরে আউট হয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স। তার আগে 33 বলে 20 রান করেন এই অলরাউন্ডার। অ্যালেক্স ক্যারি 45 ও স্টর্ক অপরাজিত হয়েছেন 7 রানে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টিভি ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।